রাজস্থানে কাপ সিরাপ খেয়ে 2 শিশুর মৃত্যু। নিউজরুম থেকে শুক্লা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমি জানাবো পুজোর কটাদিন নিশ্চয়ই ভালো করে পেট পুজো করেছেন, কিন্তু কি খেয়েছেন? পচা মাংস। ভাগাড় কাণ্ডে স্মৃতি উস্কে এবার ডায়মন্ড হারবার থেকে বাসি মাংস উদ্ধার। আরো কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি সৈকত থাকছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবর চোখ রাখবো, রাজস্থানে কাশির সিরাপ খেয়ে 2 শিশুর মৃত্যু। কোয়ালিটি টেস্টে ফেল করেও বাজারে দেদার এই ওষুধ বিক্রি হচ্ছিল। ওষুধ খেয়ে অসুস্থ আরও 10 জন শিশু। আর কাশির সিরাপটি এক চিকিৎসক তিনি বলেন যে কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। তিনি নিজে খেয়ে যখন দেখাতে যান, খাওয়ার পরে তিনি অজ্ঞান হয়ে যান। গোটা বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী। কাইসন ফার্মার তৈরি এই কাশির সিরাপ খেয়ে কিডনি বিকল হয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। আর রাজস্থানের ঘটনার পর এই রাজ্যের ড্রাগ কন্ট্রোল সতর্ক হয়েছে। কাইসন ফার্মার তৈরি জেনেরিক কাশির সিরাপ এখনো পর্যন্ত এই সিরাপ কোনো পাইকারি বিক্রেতা বিক্রি করেছেন কিনা তার খোঁজ খবর শুরু করেছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। বাংলায় এই সংস্থার ওষুধ বিক্রি হয় না এখনো পর্যন্ত, সূত্র মারফত এটাই খবর পাওয়া গেছে। যদিও একই কম্বিনেশনের ওষুধ ব্যবহার করেন এই রাজ্যের শিশুরোগ বিশেষজ্ঞরা বিভিন্ন ওষুধের দোকানে, তা বিক্রিও হয়, তবে ওই কোম্পানির ওষুধ নয়। রাজস্থানের বেশ কয়েকটি জেলায় বেশ কয়েক বছর আগেই কোয়ালিটি টেস্টে ফেল করেছিল এই কম্বিনেশনের ওষুধ কাইসন ফার্মার ওষুধ, কিন্তু তা সত্ত্বেও বাজারে দেদার বিকোচ্ছিল ওষুধ। আর এই কাইসন ফার্মার কফ সিরাপ খেয়ে ইতিমধ্যেই রাজস্থানে 2 জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও 10 জন অসুস্থ এবং একজন চিকিৎসক এর একেবারে সাবধানতা অবলম্বন করে তিনি খেয়েছিলেন, কিন্তু তিনি অজ্ঞান হয়ে যান। এই ঘটনা ইতিমধ্যেই রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই সমস্ত ওষুধের নমুনা সংগ্রহ করে রাজস্থানের ড্রাগ কন্ট্রোলে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আর এই যে গোটা ঘটনা ইতিমধ্যেই গোটা রাজস্থান জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে এবং রাজস্থান মেডিকেল সার্ভিস কর্পোরেশনের তরফ থেকে এই কফ সিরাপ বিক্রির উপরে গোটা রাজস্থান জুড়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ক্যামেরায় দেবজ্যোতি দত্তের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম সহেলি দাশগুপ্ত শিশুরোগ বিশেষজ্ঞর সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। এই যে কম্পোজিশনটা নিয়ে কথা হচ্ছে ডেক্সট্রোমিথরফ্যান, এটা অ্যাকচুয়ালি একটা অ্যান্টিকাসিভ, মানে কাফ সিরাপের মধ্যে কম্বিনেশন ফর্মে থাকে। এবার রাজস্থানে হয়তো এটা সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু কম্বিনেশন ওষুধ হিসেবে এটা কাফ সিরাপে পাওয়া যায়। এই ওষুধের যেটা মেইন সাইড এফেক্ট সেটা হলো যে বাচ্চাদের ভমিটিং, মানে নশিয়া, ভমিটিং, বাচ্চাদের অনেক সময় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যে স্নায়ু সিস্টেম, সেটা অনেক সময় অ্যাফেক্টেড হয়। বাচ্চা ঝিমিয়ে পড়ে, বাচ্চা অনেক সময় খুব অ্যাজিটেটেড হয়ে বাচ্চার খিঁচুনি, কোমা পর্যন্ত হতে পারে। তাছাড়া বাচ্চাদের হার্ট রেট, মানে হৃদস্পন্দন খুব বেশি বেড়ে যাওয়া, বাচ্চাদের মধ্যে অনেক সময় কনফিউশন হয়, অ্যালার্জিক রিয়াকশন পর্যন্ত হতে পারে এই ওষুধে। আর এবার যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, পুজোয় মেনুতে কি ছিল? মাংস ছিল নিশ্চয়ই। সেই মাংস কি আপনি পচা মাংস খেয়েছেন? কারণ ডায়মন্ড হারবারে একাধিক রেস্তোরাঁ, একাধিক খাদ্যের দোকানে যখন জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা হানা দেন, তাদের চক্ষু চড়ক গাছ। কারণ কারি বাসি মাংস, পচা মাংস উদ্ধার করা হয়েছে, যাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু তুমুল চর্চা চলছে। ভাগাড় কাণ্ড, সেই স্মৃতি এখনো পর্যন্ত জলজল করছে। আর তারই মধ্যে ডায়মন্ড হারবারে একাধিক রেস্তোরাঁ, একাধিক খাদ্যের দোকান থেকে, একাধিক জায়গা থেকে কিন্তু কারি বাসি মাংস উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই সমস্ত বাসি মাংস উদ্ধার করা হয়েছে এবং তা আধিকারিকরা পুকুরে ফেলে দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, খাদ্য সুরক্ষা বিধি কি তাহলে আদৌ মানা হচ্ছে না? প্রশাসনের গাফিলতি কি তাহলে রয়েছে? সাধারণ মানুষের জীবন নিয়ে কি তাহলে ছিনিমিনি খেলা হচ্ছে? এই সমস্ত প্রশ্নই কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার শহরে একাধিক রেস্তোরাঁ তৈরি হয়েছে, যে রেস্তোরাঁর মধ্যে দিয়ে সাধারণ মানুষ তারা খেতে যায় এবং সেই রেস্তোরাঁ গিয়ে দেখা যাচ্ছে যেখানে মাংস ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে, পচা মাংস এবং বেশ কয়েকদিনের মাংস সেই রাস্তায় রেখে দেওয়ার ফলে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে, অর্থাৎ জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক খাদ্য যে হোটেল আছে এবং রেস্তোরাঁ আছে এবং সেখানে কিন্তু হানা দেয়। বিভিন্ন জায়গায় এভাবে হানা দিয়ে বেশ কিছু মাংস বাজেয়াপ্ত করেছে এবং যাদের লাইসেন্স নেই এবং যেভাবে খাদ্যকে তৈরি করতে
গেলে যা যা নিয়ম আছে সেই স্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিয়ে খাদ্য তৈরি করতে হবে। সেই কারণে কিন্তু এটা তাদেরকে 1 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে এবং এই 1 সপ্তাহের মধ্যে যদি না তারা ঠিক করে তাহলে কিন্তু আইনত ব্যবস্থা নেবে বলে এমনটাই জানিয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক। জি 24 ঘন্টা, নকিবউদ্দিন গাজী, ডায়মন্ড হারবার। এই পচা এবং বাসি মাংস উদ্ধার করা হয়েছে যা কিনা ক্রেতাদের দেওয়া হচ্ছিল, এমনই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক কি বলছেন তিনি শোনাবো। আজকে ডায়মন্ড হারবার হেলথ ইনস্টিটিউটে আমি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক এসেছিলাম ডিপার্টমেন্টের মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে, ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির সাথে, পুলিশ ডিপার্টমেন্টের সাথে, ফায়ার ডিপার্টমেন্টের সাথে, বিভিন্ন দোকান রেস্টুরেন্ট যেগুলো রাস্তার পাশে প্রতিনিয়ত সাধারণ মানুষকে খেতে দিচ্ছে। দুর্গাপুজো উৎসবের মরশুম, প্রত্যেকটা মানুষ আসছে যেখানে আজকে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজল কৃষ্ণ বণিক তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো আসুন। এই যে বাসি পচা মাংস বা মাছ বা ডিম বা দুধ সবটাই কিন্তু রোগ সৃষ্টির কারখানা হিসেবে পরিগণিত হয় এবং যেভাবে যে পরিবেশে ওই মাংস রান্না হচ্ছে এবং যেভাবে যে রেফ্রিজারেশনের মধ্যে মাংসগুলো রাখা হয়েছে বলে আপনারা দেখালেন, তাতে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। যে অসাধু ব্যবসাদাররা এই কাজগুলো করছেন তারা শুধুমাত্র নিজেদের মুনাফার লাভের জন্য কাজটা করছেন। মানুষের স্বাস্থ্য, মানুষের শরীর, মানুষের মন তাদের কাছে কোনো মূল্য পায় না। আমি চাইবো সংশ্লিষ্ট দপ্তর এই জাতীয় অসাধু ব্যবসায়ীদের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। যে খবরে নজর রাখবো, শারদীয়া শেষে এসআইআর কার্যকরে শুরু তোড়জোড়। আপনার নথি তৈরি আছে তো? লক্ষ্মী পুজোর পর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। রাজ্যে সিও দফতরে শূন্যপদ পূরণে আংশিক সমাধান। রাজ্যে অতিরিক্ত সিও এবং যুগ্ম সিও পদে নিয়োগ। রাজ্যের পাঠানো সর্বশেষ তালিকা থেকে অতিরিক্ত সিও পদে নিয়োগ। এখনও একটি অতিরিক্ত সিওর পদ খালি রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, ডেপুটি সিও পদে নামের তালিকা পাঠাতে রাজ্যকে জানিয়েছে কমিশন। এসআইআর চালু হলে ডেপুটি সিওদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের তরফে কি বলা হয়েছে, কি বলছেন তিনি শোনাবো। প্রত্যেক বছরই ভোটের আগে নাম কাটা যায়, নতুন নাম ওঠে, কিন্তু ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে আসলে বিজেপির অপছন্দের ভোটারদের বাদ দেওয়ার যে টেকনিক তারা বিহারেও করেছে, সেটাই বাংলার মাটিতে করার চেষ্টা করছে। আর বাংলা বিজেপি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে বিহারে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে, মহারাষ্ট্রে তারা ইনিশিয়ালি সরকারি শক্তিকে কাজে লাগিয়ে জিনিস করতে পেরেছে, কিন্তু বাংলায় কিন্তু এই কুকর্ম করতে সরকারি শক্তি তাদের পাশে থাকবে না। ফলে বিজেপি মূর্খের স্বর্গে বাস করছে, আর যতটা ইজি ভাবছে জিনিস ততটা ইজি হবে না। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শারদীয়া শেষে এসআইআর কার্যকরে শুরু তোড়জোড়। আপনার নথি তৈরি আছে কিনা সে নিয়ে কিন্তু অনেকেই খোঁজ খবর নিচ্ছেন। লক্ষ্মী পুজোর পর বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। রাজ্যের সিও দপ্তরে শূন্য পদ পূরণে আংশিক সমাধান হচ্ছে, এমনটাই খবর। আর এ নিয়ে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শুনব। নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করবেন, শুধু ভোট যারা দেবে তারা যেন জেনুইন ভোটার হয়, তারা যেন কোন রকম মৃত ভোটার, পালিয়ে যাওয়া ভোটার, না থাকা ভোটার, রোহিঙ্গা কিংবা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ভোটার, এসব যেন ভোটার লিস্টে না থাকে। মুশকিল হচ্ছে তৃণমূল কংগ্রেস তো এদেরকেই চায়, তৃণমূল কংগ্রেস এদের ভোটেই জেতে এবং এদের ভোটেই তারা একটা একের পর এক বিধানসভা দখলের চেষ্টা করে, লোকসভাকে প্রভাবিত করার চেষ্টা করে এবং করে কিছুটা অংশে। তো সেই জন্য ওদের যাত্রা বেশি হচ্ছে। ওনারা ওইটাই চাইছেন, বিকেল 4টের পরে এবং 2টোর পরে এইসব মৃত লোকেরা গিয়ে ভোট দেবে এবং তারা জিতবে। অপারেশন সিঁদুরে পাকিস্তানের ক্ষয়ক্ষতি যা হয়েছে তা বায়ুসেনা প্রধান তিনি জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন এখনো পর্যন্ত 4 থেকে 5টি অন্তত পাক যুদ্ধবিমান সম্ভবত ধ্বংস রয়েছে, সেটা F-16 ধ্বংস হয়েছে এবং পাকিস্তানের 2টি রানওয়ে ক্ষতিগ্রস্ত, 4টি জায়গায় রাডার ধ্বংস হয়েছে, C-130 শ্রেণীর বিমান ধ্বংস হওয়ার প্রমাণ মিলেছে। একটি সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম ধ্বংস হয়েছে। এই অপারেশন সিঁদুর নিয়ে প্রথমবার মুখ খুলে রীতিমতো একেবারে পাক ক্ষয়ক্ষতির খতিয়ান তুলে ধরেছেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং।
As well as on tarmac, we have signs of one C-130 class of aircraft, one AEW&C class of aircraft, and at least 4 to 5 fighter aircraft. Along with that, one SAM system which has been destroyed. We have clear evidence of one long-range strike which I talked about, more than 300 kilometers, which happens to be either an AEW&C or a SIGINT aircraft. Along with that, 5 fighters that are high-tech fighters of between F-16 and JF-17 class is what our system tells us. অর্থাৎ F-16 যেমন ধ্বংস হয়েছে, J-17ও ধ্বংস হয়েছে। আগেই আন্তর্জাতিক মহলে এই নিয়ে চর্চা চলছিল যে অপারেশন সিঁদুরে পাকিস্তানের ক্ষয়ক্ষতি কতটা, সেক্ষেত্রে আওয়াক সিস্টেম থেকে শুরু করে পাক রাডার সিস্টেম যেগুলো রয়েছে এগুলো ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে, একাধিক রানওয়ে ধ্বংস হয়েছে। বলে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানের তরফে যতই দাবি করা হোক না কেন, ভারতের 4 থেকে 5টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে, তার প্রমাণ এখনো পর্যন্ত পাকিস্তান সামনে রাখতে পারেনি। উল্টো দিকে পাক ক্ষয়ক্ষতির বিষয়টা অপারেশন সিঁদুরের পর জলজল করছে এবং সেই জায়গা থেকেই এই ঘটনার পর তড়িঘড়ি পাকিস্তানকে যুদ্ধবিরতি, সংঘর্ষ বিরতির আবেদন করতে হয় এবং সংঘর্ষ বিরতির সে আবেদনে অবশ্য ভারত সাড়াও দিয়েছে। ফলে আর একবারও বায়ুসেনা প্রধানের তরফে এই বিষয়টা নতুন করে নিশ্চিত করা হলো। We have struck their a large number of their airfields, and we struck a large number of their installations. And what we have gathered from whatever int reports we have got is that on ground, because of this strikes, there have been radars at least 4 places, command and control centers at 2 places, runway, of course, damaged at 2 places. Then 3 of their hangars in 3 different stations have been damaged. পাকিস্তান তো এমনিতেই জ্বলছে, সব দিক থেকে চলছে, কার এরই মধ্যে ভারতের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক যত এগোচ্ছে ততই কিন্তু পাকিস্তান এবার ঈর্ষায় জ্বলছে। কারণ দিল্লি আর কাবুল কাছাকাছি আসছে। আগামী 9 তারিখ 9ই অক্টোবর আফগান সরকারের যে বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি তিনি আমাদের দেশে অর্থাৎ ভারতে আসছেন বলে খবর পাওয়া যাচ্ছে। দুবাইতে বিক্রম মিশ্রের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে এবং এরপরেই 2021-এ যে পট পরিবর্তন হয়, আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবানরা, তারপরে ভারতে আফগানিস্তানের বিদেশমন্ত্রীর আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ আফগানিস্তানের সঙ্গে ভারত যে স্ট্র্যাটেজিক যে কৌশলগত অবস্থানের দিকে এগোচ্ছে, তাতে সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে পাকিস্তান রীতিমতো চাপে পড়ে গিয়েছে। একদিক থেকে পাকিস্তান যখন জ্বলছে আর তারই মধ্যে ভারতের সঙ্গে আফগানিস্তানের এই মুহূর্তে কৌশলগত যে অবস্থান তা নিয়ে রীতিমতো কি ভাবনা চিন্তা চলছে সবটা নিয়ে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে অর্কদীপ্ত রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্কদীপ্ত, দেখো, আমির খান মুত্তাকি ভারত সফরে আসা কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রেও। দেখো, আফগানিস্তানের কোনো শীর্ষস্থানীয় নেতা বা মন্ত্রী বিদেশ সফরের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা আপাতত কিছুদিনের জন্য শিথিল করা হয়েছে মুত্তাকির জন্য এবং তিনি ভারতে আসছেন। এই মিটিং এর কিন্তু প্রেক্ষাপট বেশ কিছুদিন আগে থেকেই তৈরি হয়েছিল। দুবাইতে কিন্তু বৈঠক হয়েছিল ভারতের শীর্ষস্থানীয় কিছু আমলাদের সঙ্গে, তালিবান গভর্নমেন্টের, এবং তারপরে মুত্তাকির ভারতে আসা। এই যে তার ভারতে আসা, তাদের কিন্তু সব থেকে বেশি বেকায়দায় পড়তে চলেছে পাকিস্তান। কারণ ভারতের যে সাম্প্রতিক বিদেশ নীতি আমরা দেখি, সেক্ষেত্রে রাশিয়া তো বটেই, চায়নার সঙ্গে ভারতের যে সম্পর্কের উন্নতি, আপাত দৃষ্টিতে অন্তত উন্নতি, সেটা পাকিস্তানকে অবশ্যই চাপে রেখেছে। এবং তার সঙ্গে যদি আফগানিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক যদি ডেভেলপ হয়, সেক্ষেত্রে কিন্তু ফার্দার আরো চাপে পড়বে পাকিস্তান। আর যে খবরে নজর রাখবো, জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর। বিক্ষোভকারীদের সঙ্গে পাক নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে এখনো পর্যন্ত 12 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পাক অধিকৃত কাশ্মীরের একাধিক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে কিভাবে বিক্ষোভকারীরা লাঠিপেটা করছে পাক নিরাপত্তা বাহিনীকে। এবার দেখাবো পুলিশের গাড়িতেও জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের ইউনিফর্ম, হেলমেট 10 টাকায় বিক্রি করছে পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষরা। সেই ছবিও সামনে এসেছে। 38 দফা দাবিতে ইতিমধ্যেই জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর এবং
সেই দাবি পূরণ না হওয়ার কারণে কিন্তু তারা এই বিক্ষোভে নেমেছেন। এই অভিযোগ সাধারণ মানুষের বিক্ষোভে কার্যত লণ্ডভণ্ড পাক অধিকৃত কাশ্মীর। সেই ছবি আপনাদের সামনে এখন তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পাক সেনাকে লাঠি পেটা করছে সাধারণ মানুষ। পাক অধিকৃত কাশ্মীরের আজ ইসলামাবাদে পাক সাংবাদিকদের পেটালো পাক পুলিশ। দেখুন সেই ছবি আপনাদের দেখাবো। কেন পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পিওকে নিয়ে তারা প্রতিবেদন করছেন, কেন পাকিস্তানের অধিকৃত যে কাশ্মীর সেই বিষয় নিয়ে তারা খবর করছেন, পাক সেনার রাষ্ট্রীয় সন্ত্রাসের খবর তারা তুলে ধরছেন। সে কারণে ইসলামাবাদে একেবারে যে পাকিস্তানের সাংবাদিকদের যে অফিস সেখানে ধরে প্রেস ক্লাবে ঢুকে বেধড়ক পেটায় পাক পুলিশ। সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরছি এই মুহূর্তে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।